নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে একটি ছোট্ট গল্প, ফেরা। খেতে বসে জরির রাগ হয়ে গেল। ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল, মা, আমি ভাত খাবো না। দীপু বসেছিল জরির পাশে। বড় আপা যা করে তারও তাই করা চাই। সেও হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল, মা, আমিও ভাত খাবো না। হাসিনা কিছু বলল না, জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জরি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল, রোজ রোজ এক জিনিস, ঘেন্না লাগে মা। বড় আপার দেখা দেখি দীপু বলল, আমারও ঘেন্না লাগে, রোজ রোজ এক জিনিস। হাসিনার ভীষণ খিদে পেয়েছিল। দীপুর আব্বা কত রাতে ফেরে তার ঠিক নেই। হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্য ভাত বাড়ল। দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, ভাত খেয়ে ফেলো লক্ষ্মী সোনা। বড় আপা খাবে না? না, সে রাজকন্যা কিনা পোলাও কোরমা ছাড়া খেতে পারে না। আমিও পোলাও কোরমা খাবো মা। আচ্ছা, খেও। দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করলো। জরি বলল, ডিম ভেজে দিলে খাবো। ডিম নেই। তাহলে কিন্তু আমি খাবো না। হাসিনা কিছুই বলল না। জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল, আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাবো না। আচ্ছা, না খেলে আমি কি করব? আমি তাহলে ঘুমোতে যাচ্ছি। জরি প্রায় ছুটে বেরিয়ে গেল। হাসিনা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে। খাওয়া নিয়ে কেউ এরকম করে? অন্য ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী, কোনো কিছুই নিয়ে কোনো আবদার নেই। গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেনি। দীপুর আব্বার শুধু একজোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে, তাই নিয়ে কি খুশি ছেলের। আর জরি গাল ফুলিয়ে বলেছে, বাবা, তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি, তুমি এটা কি এনেছ? না, এই জামা আমি পরবো না। সে কি কান্না মেয়ের! দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার। হাসিনাকে বলেছিল, মরে যেতে ইচ্ছে করছে গো, ছেলে মেয়েগুলোর সামান্য শখও মেটাতে পারি না, ছি। হাসিনা ভেবে পায় না জরি এমন অবুঝ হলো কি করে। বাবার রোজগারটাও তার চোখে পড়ে না। বছর না ঘুরতে ম্যাট্রিক দিবে মেয়ে। সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল। দীপু বলল, আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা? হ্যাঁ। কি জন্য খেয়েছো? তোমরা যে লক্ষ্মী সোনা, এজন্য। ও, বুঝেছি। দীপুটা এমন করে কথা বলে, বড় মায়া লাগে হাসিনার। খাওয়া হয়ে যেতেই হাসিনা অসুস্থ পরীর জন্য গরম দুধ করতে বসল। পরী খুব অসুখে ভোগে। কিছুদিন আগেই মাত্র হাম থেকে উঠল, এখন আবার জ্বর। বড় একজন ডাক্তারকে না দেখালেই নয়। দীপুর বাবাকে না জানিয়ে বর্দার কাছে চিঠি লিখলে কেমন হয়? এই ভাবতে ভাবতেই হাসিনা পরীর কাছে গেল। পরী মাকে দেখেই বলল, একটু ভাত খাবো মা, কাঁচা মরিচ দিয়ে ঝাল করে। কাল খেও মানিক। না, আজ খাবো, অল্প, মাত্র 3 লোকমা। দীপু বলল, মা, পরী আপার জন্য আমি ভাত বেড়ে আনবো? না, তুমি ঘুমাও। পরীকে অনেক সাধ্য সাধনা করে দুধ খাওয়াতে হলো। হাসিনার ঘুম পাচ্ছিল। ছেলে মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। এই অঞ্চলটায় খুব সকাল সকাল রাত বাড়ে। 9টাও বাজেনি। এর মধ্যে কেমন নীরব হয়ে গেছে চারিদিক। কুলপট্টির দিকে মাঝে মাঝে হল্লার শব্দ উঠছে, এছাড়া চারিদিক ভীষণ নীরব। রাত আরো বাড়তেই গুড়গুড় করে মেঘ ডাকতে লাগলো। বিজলি চমকাতে লাগলো ঘন ঘন। আজ সারাদিন খুব গুমোট গিয়েছে। ঝড়টর হবে কিনা কে জানে। ঝিঝি ডাকছে। মেঘের ডাক আর ঝিঝির ডাক, এই দুয়ে মিলিয়ে কেমন অদ্ভুত লাগছে। হাসিনা জেগে জেগে ঝিঝির ডাক শুনতে লাগলো। দীপুর বাবা এলো ঠিক ঝড় আসার আগে আগে। আর একটু দেরি হলে ভিজে চুপসে যেত। সে ঘরে এসে ঢুকেছে, অমনি ঝড় ছড়িয়ে বৃষ্টি, দমকা বাতাস। হাসিনা বলল, আর কিছুক্ষণ পরে এলেই গোসল সেরে আসতে পারতে। গোসল এখন সারবো, তুমি ভাত চড়াও দেখি। হাসিনা অবাক হয়ে বলল, ভাত চড়াবো কি? ভাত তো রাধাই আছে। সে তো শুধু আমার জন্য, সবাই মিলে আজ আবার খাবো। দেখো কি এনেছি। হাসিনা দেখল বড়সড় একটা রুই মাছ দড়ি দিয়ে কানকোর সাথে বাঁধা। হাসিনা বলল, ওমা, হঠাৎ এত বড় মাছ, কি ব্যাপার? আছে একটা ব্যাপার। দীপুর বাবা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। আজ থেকে আমার 40 টাকা বেতন বেড়েছে।
তোলো তোলো, সবাইকে ঘুম থেকে তোলো। ওরে, ও জরি, ওর তো মা। কিছুক্ষণ পর দেখা গেল সবকটি ছেলে মেয়ে উঠোনের চারপাশে গোল হয়ে বসে আছে। অসুস্থ শরীরে পরিও উঠে এসে তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে। দীপু বসেছে তার বাবার কোলে। পরি বলল, আমি কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা। আচ্ছা, খাবি। দীপু বলল, আমরা আজ দুবার করে খাবো, তাই না বাবা? হ্যাঁ। দুবার করে কেন খাবো বাবা? বড় মাছ এনেছি তো, সেই জন্য। ও, বুঝেছি। জরি মাছ ভেজে ভেজে থালায় রাখছিল। আনন্দে তার চোখ ঝলমল করছে। সে বলল, রোজ এরকম বড় মাছ হলে বেশ হয়, তাই না বাবা? হুম। আমার জরি মা তাহলে খুব খুশি হয়। পরি বলল, রঞ্জু মামা গত বছর এর চেয়ে বড় একটা মাছ এনেছিল না মা? সেটা আরো কত বড়। তোর বাবা একবার একটা চিতল মাছ এনেছিল, মাপ দিয়ে দেখেছি, আমার চেয়েও লম্বা। দীপু চোখ কপালে তুলে বলল, তুমি ভয় পেয়েছিলে তাই না মা? হেসে উঠল সবাই। ভাত তখনও হয়নি, কাজেই অনেকক্ষণ ধরে মাছ মারার গল্প হতে থাকলো। দীপুর বাবা একসময় জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় মাছের নাম কি দীপু? চিতল মাছ বাবা। জরি বলল, দূর বোকা, তিমি মাছ। রাত বাড়তেই থাকলো। খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়েছে, তবু ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে। সামান্য সব কথায় হা হা করে হেসে উঠছে। বাসন কোসন কলতলায় রাখতে গিয়ে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎস্না উঠেছে। বৃষ্টি ভেজা গাছপালায় ফুটফুটে জ্যোৎস্না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। অকারণেই তার চোখে জল এসে যায়। আরেকটি ছোট গল্প, গল্পের নাম তুচ্ছ। আমি মাটির দিকে তাকিয়ে হাঁটি। এর প্রধান সুবিধা হচ্ছে পরিচিত কারোর সঙ্গে চোখাচোখি হবার সম্ভাবনা অনেকখানি কমে যায়। একজনের সঙ্গে অন্যজনের একটা স্বাভাবিক আড়াল তৈরি হয়। কেউ কেউ তা বুঝতে পারেন না। ভদ্রতা দেখাবার জন্য এগিয়ে এসে বলে না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এসব ক্ষেত্রে আমি প্রশ্নকর্তার মুখের দিকে না তাকিয়ে অল্প একটু হেসে বলি, ভালো। এই বলে আমি দাঁড়িয়ে থাকি। এতে প্রশ্নকর্তা একটা সমস্যায় পড়ে যান। আমাকে কি বলবেন ভেবে পান না। গায়ে পড়ে কথাবার্তা শুরু করার যন্ত্রণা আমি তাকে পেতে দিই। পরিষ্কার বুঝতে পারি ভদ্রলোক মনে মনে বলছেন, কি যন্ত্রণা, কেন যে কথা বলতে গেলাম। সব সময় এই যে অবস্থা হয় তা কিন্তু নয়। কিছু কিছু লোক আছে যারা কথা বলতে খুব পছন্দ করে। দেশের কি হচ্ছে বলুন তো দেখি ভাই, এই বলে নিজেই দেশের কি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত কথা বলতে থাকে। এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সহজ কোনো উপায় নেই। বদরুল আলম সাহেব এই রকম একজন মানুষ, সরকারি কর্মচারী, সম্প্রতি রিটায়ার করেছেন। হঠাৎ এসে পড়া অবসর নিয়ে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। দুটি কাজ খুব মন দিয়ে করছেন। এক, শরীর চর্চা, দুই, দেশ চর্চা। সকাল বিকাল দুবেলা জগিং করেন। জগিং এর জন্য একটা পোশাকও তৈরি করেছেন, সাদা হাফ শার্ট, হাফ প্যান্ট এবং ক্রিকেটের এম্পায়ারদের মতো সাদা টুপি। দেশচর্চার মধ্যে আছে তার নিজস্ব পরিকল্পনা। দেখা হলেই বলবেন, প্রফেসর সাহেব, কিছু একটা তো করতে হয়, কি বলেন? ভেজিটেবলের মতো বেঁচে থাকার তো কোনো মানে হয় না, কি বলেন? তা তো ঠিকই। প্রতিদিন পৃথিবীতে কতজন শিশু মারা যায় জানেন? জি না। 40,000। বাংলাদেশে প্রতিদিন কতজন মারা যায় আন্দাজ করুন তো দেখি। আন্দাজ করতে পারছি না। ইউনিসেফের একটা রিপোর্ট আছে আমার কাছে, আপনাকে পড়তে দেব। পড়লে মাথা ঘুরে যাবে। ভয়াবহ অবস্থা। আমাদের কিছু একটা করা দরকার, কি বলেন? তা তো বটেই। এই যে ছোট ছোট শিশুগুলো রাস্তার পাশে বসে ভিক্ষা করছে, এদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে, হবে না? তা তো হবেই। আমি আমার স্ত্রীকে বলেছি প্রতিদিন 50টা করে হাতে গড়া রুটি তৈরি করে আমাকে দিতে। আমি ডিস্ট্রিবিউট করে দিব। সে রাজি হয়েছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, বুঝলেন? একার পক্ষে তো কিছু করা সম্ভব না, কি বলেন? তা তো বটেই। যত গর্জে তত বর্ষে না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। বদরুল আলম সাহেবের বেলায় নিয়মের একটু ব্যতিক্রম লক্ষ্য করলাম। তিনি সত্যি সত্যি রুটি বিতরণ সমিতি, সংক্ষেপে রুবিস, স্থাপন করে বসলেন। সমিতির 3 জন সদস্যও হয়ে গেল। আমিও ওই সমিতির একজন এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য হয়ে গেলাম। পাড়ায় থাকতে গেলে কত রকম যন্ত্রণা যে সহ্য করতে হয়। এই জাতীয় সমিতির আয়ু
লিটন ম্যাগাজিনের আয়ুর চেয়েও কম হয়। এইটা হচ্ছে একটা ভরসার কথা। 2-1 দিন রুটি বিলিয়েই সবার উৎসাহ মরে যাবার কথা। এটা স্বতঃস্ফূর্তভাবে ধরে নেওয়া যায়। আমাদের সমিতির সভায় ঠিক হলো রুবিসের কার্যকলাপ বর্ষা মৌসুমে শুরু হবে। সেই সময়ে খাবার দাবারের আকালটা একটু বেশি দেখা যায়। বর্ষার আগ পর্যন্ত সমিতির সদস্যরা রুটি বিতরণের পদ্ধতি সম্পর্কে খোঁজ খবর করবেন এবং চিন্তা ভাবনা করবেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। বর্ষা আসতে দেরি আছে, রুবিস ততদিন টিকবে না। বর্ষা বাদলায় রুটি নিয়ে বের হবার উৎসাহ কারো থাকার কথা না, তবে বদরুল আলম সাহেব যেরকম উৎসাহী ব্যক্তি কিছুই বলা যায় না। বৈশাখ মাসের কথা। বিকালের দিকে আকাশ অন্ধকার করে মেঘ করেছে। নির্ঘাত একটা কালবৈশাখী হবে। দ্রুত পা চালিয়ে বাসায় ফিরছি। দোয়েল চত্বরের কাছাকাছি এসে বদরুল আলম সাহেবের সঙ্গে দেখা। মাথা নিচু করে চলে যাব ভাবছি, সম্ভব হলো না। বদরুল আলম সাহেব গলা উঁচিয়ে ডাকলেন, ভাই একটু এদিকে আসুন তো, বিরাট বিপদে পড়েছি। গিয়ে দেখি সত্যি সত্যি বিরাট বিপদ। 4 জন শিশুর একটা দলের মধ্যে তিনি নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দলটির সঙ্গে বিছানা, একটা পাটি, একটা হাড়ি কুড়ি দেখা যাচ্ছে। এরা গ্রাম ত্যাগ করে সদ্য শহরে এসে পৌঁছেছে। চারিদিকের কাণ্ড কারখানা দেখে ভয়ানক হকচকিয়ে গেছে। সবচেয়ে ছোটটি 3-4 বছরের মেয়ে। সে ক্রমাগত ফ্রকের হাতায় চোখ মুছছে। সবচেয়ে বড়টিও মেয়ে, 12-13 বছর হবে, এও কাঁদছে। মাঝে 2টি ছেলে, এরা কাঁদছে না। আমি হাসি মুখে বললাম, আলম সাহেব, আপনি মনে হচ্ছে আপনার রুটি বিতরণের প্রজেক্টের সাবজেক্ট পেয়ে গেছেন। তিনি বিরক্ত মুখে বললেন, আরে ভাই হাসবেন না, বিরাট ঝামেলা। আপনি এসেছেন ভালো হয়েছে। এদের সমস্যাটা একটু মন দিয়ে শুনুন। কোনো সলিউশন বের করা যায় কিনা একটু দেখুন। আমি একটা সেকেন্ডও থাকতে পারছি না। জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট, অলরেডি আধা ঘন্টা লেট। আকাশের ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন, কালবৈশাখী শুরু হবে বলে। তিনি আমাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত রাস্তার ওই পাশে মরিস মাইসন কারের দিকে ছুটে গেলেন। বাচ্চাগুলোর সমস্যা বিচিত্র কিছু না, বরং বলা চলে খুবই সাধারণ সমস্যা। এদের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। মা নেই, বাবার সঙ্গে থাকতো। সেই বাবা একদিন কাউকে না বলে উধাও হয়ে গেলেন। কোনো খোঁজ খবর নেই। বাচ্চাগুলো বুদ্ধি করে চলে গেল নবীনগর, তাদের মামার বাড়ি। সেই মামা বর্তমানে তাদের ঢাকায় নিয়ে এসেছে। মামা নাকি খোঁজ পেয়েছে এদের বাবা থাকে ঢাকা শহরে, পাকা বাড়ি, সেখানেই থাকে। মামা বড় মেয়েটির হাতে একটা 10 টাকার নোট ধরিয়ে দিয়ে বলেছে অপেক্ষা করতে, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরা অপেক্ষা করছে, কিন্তু মামার কোনো খোঁজ নেই। আমি বললাম, মামা কখন গেছে? বড় মেয়েটি ফোপাতে ফোপাতে বলল, সকালে। মেয়েটি মন খারাপ করিয়ে দেবার মতো সুন্দর, ছোট বাচ্চাটিও পুতুলের মতো। এটা একটা অস্বস্তিকর ব্যাপার। এরা দেখতে কদাকার হলে কোনো কথাবার্তা না বলে চলে যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। বাবা কি করত? গাতক। সেটা আবার কি? গান গায়, সারি গান, মুর্শিদি গান। আরেক সমস্যা, সঙ্গীতজ্ঞের পরিবার। এদের বাবা যদি কামলা টামলা জাতীয় কিছু হতো তাহলে মনের উপর চাপ পড়তো না। বাচ্চাগুলো এখনো বুঝতে পারছে না তাদের মামা নামক মানুষটি এদের ফেলে পালিয়েছে, এখনো আশা করে আছে। আমি বললাম, তোমরা কিছু খেয়েছো কি? বড় মেয়েটি ফোপাতে ফোপাতে জানালো, 3 টাকার বাদাম কিনে সবাই মিলে খেয়েছে। হাতে এখনো 7 টাকা আছে। আমি পকেট থেকে 10টা টাকা বের করে বললাম, নাও রাখো। বড় মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল। ভিক্ষা নিয়ে তার হয়তো অভ্যাস নেই। বিপদের ওপর বিপদ। ছেলে দুটিও কাঁদতে শুরু করেছে। বড় মেয়েটি একজনকে কোলে তুলে নিয়েছে, অন্য ছেলেটি বোনের ফ্রক ধরে দাঁড়িয়ে আছে। খুবই অস্বস্তিকর অবস্থা। আমি শুকনো গলায় কিছু কথাবার্তা চালানোর চেষ্টা করলাম, যেমন নাম কি, স্কুলে পড়ে কিনা, তারাও কি বাবার মতো গান জানে কিনা, এইসব। কোনো আলাপই বেশি দূর আগালো না। এরা হা করে চেয়ে থাকে এবং ক্রমাগতই চোখ মোছে। ছোট বাচ্চাটি কেঁদেই অস্থির। একবার ইচ্ছা হলো মাথায় হাত বুলিয়ে একটু আদর করি, পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। বাড়তি আদর দেখানো মানে নিজের ঘাড়ে ঝামেলা টেনে আনা। আকাশের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দৌড়ে আশ্রয় নেবারও জায়গা নেই। এ কি মহা যন্ত্রণায় পড়া গেল। আমি অত্যন্ত ঠান্ডা মাথায় অপেক্ষা করতে লাগলাম। যদি কোনো ভদ্রলোক এই রাস্তায় আসে তাকে বলবো, আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে, আমি থাকতে পারছি না,
একজন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সত্যি সত্যি একজনকে আসতে দেখা গেল, মাঝবয়সী ভদ্রলোক। ঝড় আসছেন দেখে ছুটে যাচ্ছেন। আমাদের কাছে এসে থমকে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে? আমি করুণ গলায় বললাম, ওদের একটু সমস্যা হয়েছে, একটু কাইন্ডলি শুনুন। এই, তোমরা ওনাকে বলো তো ব্যাপারটা কি। আমি আর দাঁড়ালাম না, লম্বা পা ফেলে হাঁটতে শুরু করলাম। বড় মেয়েটি খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতে অবাক হবার কি আছে কে জানে, মানুষের কি কাজ থাকবে না। বদরুল আলম সাহেবের সঙ্গে পরদিন দেখা, বাজার করে ফিরছেন। আমাকে দেখে হাসি মুখে বললেন, কি ভালো? আমিও হাসি মুখে বললাম, জি ভালো। ইলিশ মাছ আজ খুব সস্তা যাচ্ছে। 50 টাকায় যে জিনিস এনেছি অন্যদিন এর দাম পড়তো 100 টাকা। এই দেখেন সাইজ। তিনি ইলিশ মাছ বের করে দেখালেন, বিশাল সাইজ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বদরুল আলম সাহেব বললেন, রুবিসের কাজকর্ম তো শুরু করা উচিত, বর্ষা তো এসেই গেল, তাই না? হ্যাঁ তাই, এবার বর্ষা আগে ভাগে নামবে। এই বছর ফ্লাড হলে তো সর্বনাশ, ফ্লাডের ব্যাপারটা কনসিডারেশনে রাখতে হবে। আর কোনো কথা হলো না। তিনি ওই বাচ্চাগুলোর কথা কিছুই জিজ্ঞেস করলেন না, আমিও কিছুই বললাম না। যেন ওই জাতীয় কোনো ঘটনা আমাদের জীবনে ঘটেনি, আর ঘটলেও সেটা খুবই তুচ্ছ ব্যাপার। তুচ্ছ কিছু নিয়ে মাথা ঘামাবার সময় আমাদের কোথায়? নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।